নমস্কার ছাত্রছাত্রীরা, সানুদার শিক্ষানিকেতনের ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে উচ্চ মাধ্যমিক স্তরের 4th সেমিস্টারের অন্তর্ভুক্ত প্রথম অধ্যায় অর্থাৎ রেবেলস অ্যান্ড রাজ অর্থাৎ বিদ্রোহ ও ব্রিটিশ রাজ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, মঙ্গল পাণ্ডে বিখ্যাত কেন বা স্মরণীয় কেন? এটা তোমাদের কিন্তু 3 বা 4 নম্বরের কোশ্চেন আসতে পারে। তো তারই আলোচনা এবং প্রয়োজনীয় নোটস তোমাদের সামনে আজ আমরা উপলব্ধ করাবো। প্রথমেই বলে রাখি, তোমরা চিত্রে যার ছবি দেখছো বা চিত্রটি দেখছো সেটি কিন্তু মঙ্গল পাণ্ডেরই ছবি। তো আজ মঙ্গল পাণ্ডে কেন স্মরণীয় সে বিষয়ে সম্যক আলোচনা এবং নোটস আকারে তোমাদের তুলে ধরবো, যাতে তোমরা 3 বা 4 যে মার্কসেরই পড়ুক না কেন তোমরা কিন্তু সম্পূর্ণ মার্কস এতে পেতে পারো। তাহলে দেখে নাও কেমনভাবে লিখতে হবে উত্তর। মঙ্গল পাণ্ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেঙ্গল রেজিমেন্টের একজন সাধারণ সৈনিক ছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ হিসেবে ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। সিপাহী বিদ্রোহের সূচনা এক অর্থে তার হাত ধরেই হয়েছিল বলা যায়। 1827 সালের 19 জুলাই তৎকালীন ইউনাইটেড প্রভিন্স অর্থাৎ অধুনা উত্তরপ্রদেশের বালিয়া জেলার নাগুয়া গ্রামে এক উচ্চবর্ণের অত্যন্ত রক্ষণশীল হিন্দু পরিবারে মঙ্গল পাণ্ডের জন্ম হয়। কেউ কেউ মনে করেন তার জন্ম হয়েছিল ফৈজাবাদ জেলার সুরহুর গ্রামে। তার বাবার নাম ছিল দিবাকর পাণ্ডে। প্রাথমিক ও মাধ্যমিক পড়াশোনা শেষ করে 1849 সালে 22 বছর বয়সে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে মঙ্গল পাণ্ডে সিপাহী হিসেবে যোগ দেন। মঙ্গল পাণ্ডে উচ্চাভিলাষী ছিলেন এবং সিপাহীর চাকরি ছিল তার কাছে উন্নতির একটি সোপান বা সিঁড়ি। 1857 সালে মহাবিদ্রোহের সময় তিনি 34তম বেঙ্গল নেটিভ রেজিমেন্টের বিএনআই সৈনিক ছিলেন। মঙ্গল পাণ্ডের জীবনের উচ্চাকাঙ্ক্ষার সাথে ক্রমেই তার ধর্মবিশ্বাসের সংঘাত তৈরি হয়। সৈনিক পদে যোগদান করে সেনাবাহিনীর ভিতর মঙ্গল পাণ্ডের নানা রকম বৈষম্যমূলক আচরণ ও অন্যায় দেখতে পান। দেশীয় সৈনিক ও ইংরেজ সৈনিকদের মধ্যে ছিল বিস্তর ফারাক। দেশীয় সৈনিকরা সবসময় ইংরেজ অফিসারদের সামনে মাথা নত রাখতে বাধ্য থাকত, কিন্তু ইংরেজ অধস্থানদের ক্ষেত্রে এ জাতীয় কোনো বাধ্যবাধকতা ছিল না। বেতনের হিসাবেও ছিল চরম বৈষম্য। একজন দেশীয় সৈনিকের বেতন ছিল মাত্র 7 রুপি, অন্যদিকে ইংরেজ সিপাহীদের বেতন ছিল আকাশ ছোঁয়া। যেসব সুযোগ সুবিধা একজন ইংরেজ সৈন্য পেত তার কোনোটাই দেশীয় সৈনিকরা পেত না। পদোন্নতির সুযোগও তাদের নাগালের বাইরে থাকত। ভারতীয় সৈনিকরা যদি যুদ্ধে মারা যেতেন তাহলে ইংরেজরা ওই পরিবারের কোনো খবরাখবর নিত না। আর্থিক সাহায্য তো অনেক দূরের কথা, ফলে ধীরে ধীরে পরিবারটি নিঃস্ব হয়ে যেত। আর ইংরেজ সৈনিকদের ক্ষেত্রে ছিল ঠিক এর উল্টো চিত্র। 1853 সালে ব্রিটিশ সরকার এনফিল্ড রাইফেল অর্থাৎ 557 ক্যালিবার অর্থাৎ যাকে P53 নামে নতুন ধরনের আগ্নেয়াস্ত্রের প্রচলন করে। এই বন্দুকের কার্তুজ ভরার সময় আগে দাঁত দিয়ে কার্তুজের খোলসটি ছিঁড়ে ফেলতে হতো। এই অস্ত্রটি ভারতে প্রচলিত হওয়ার সঙ্গে সঙ্গেই গুজব রটে যায় এর কার্তুজের খোলসে মাখানো আছে গরু ও শুয়োরের চর্বি। ফলে তা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে হিন্দু মুসলমান উভয় সৈনিকদেরই জাত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, কারণ গরু হিন্দুদের ক্ষেত্রে এবং শুয়োর মুসলিমদের ক্ষেত্রে ধর্মীয়ভাবে খাদ্য হিসেবে নিষিদ্ধ। ধর্মনাশের আশঙ্কায় এই রাইফেল ব্যবহার করতে অস্বীকার করে বেশিরভাগ ভারতীয় সৈনিকই। ইংরেজরা বারবার বোঝানো সত্ত্বেও তারা মানতে রাজি হয় না। ভারতীয় সৈনিকদের মধ্যে তাদের প্রতি হওয়া বৈষম্যমূলক আচরণের জন্য ক্ষোভের আগুন দানা বাঁধছিল। এনফিল্ড রাইফেল সেই আগুনে ঘৃতাহুতি দিল। ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ শুরু হয় ব্যারাকপুরের সেনা ছাউনিতে, যেটা আজকে আমাদের ব্যারাকপুর নামে পরিচিত, সেখানেই। 1857 সালের 29 মার্চ বিকেলে 34তম বেঙ্গল নেটিভ রেজিমেন্টের সহকারী সেনাপতি লেফটেন্যান্ট বাউ খবর পান ব্যারাকপুরের সেনা ছাউনিতে কিছু সৈন্য উত্তেজিতভাবে ঘোরাঘুরি করছে। তাদের মধ্যে মঙ্গল পাণ্ডে নামে একজনের কাছে গাদা বন্দুকও আছে। সে অন্য সৈনিকদের বিদ্রোহে উৎসাহিত করছে, সাথে একজন ইউরোপীয় অফিসারকে গুলি করার হুমকিও দিয়েছে। এই খবর পেয়ে লেফটেন্যান্ট বাউ তড়িঘড়ি সেখানে এসে উপস্থিত হন। তিনি এসে পড়ার পরে পাণ্ডে 34তম কোয়ার্টার গার্ডের সামনে থাকা স্টেশন বন্দুকের পিছনে লুকিয়ে থেকে বাউকে লক্ষ্য করে গুলি চালান। গুলি বাউয়ের গায়ে না লেগে তার ঘোড়ার গায়ে লাগে। মাটিতে পড়ে যান বাউ। তিনিও একটি পিস্তল নিয়ে গুলি ছুটতে ছুটতে এগিয়ে যেতে থাকেন, তবে সবগুলি লক্ষ্যভ্রষ্ট হয়। হঠাৎই মঙ্গল পাণ্ডে তলোয়ার বের করে ঝাঁপিয়ে পড়েন বাউয়ের উপর। এ মতাবস্থায় হিউসন নামে এক সার্জেন্ট মেজর
ঘটনাস্থলে পৌঁছে জমাদার ঈশ্বরী প্রসাদকে হুকুম করেন মঙ্গল পাণ্ডেকে গ্রেপ্তার করার জন্য, কিন্তু ঈশ্বরী এ আদেশ অমান্য করে। বাধ্য হয়ে হিউসন নিজেই বাউকে সাহায্য করতে যান। মঙ্গল পাণ্ডের সঙ্গে বাউ ও হিউসনের সংঘর্ষ বাদে তরবারের আঘাতে আহত হন বাউ এবং হিউসন গুলিবিদ্ধ হন। এই ঘটনার খবর উচ্চপদস্থ অফিসারদের কাছে পৌঁছালে কয়েকজন অফিসার সেখানে আসেন ও মঙ্গল পাণ্ডেকে আটক করার নির্দেশ দেন। কয়েকজন সৈনিক মিলে ধরে ফেলে পাণ্ডেকে, কিন্তু ধরা দিতে তীব্র অনিচ্ছুক পাণ্ডে নিজের বন্দুক দিয়ে নিজেকেই গুলি করেন। আঘাত গুরুতর না হওয়ায় ধীরে ধীরে সেরে উঠতে থাকেন তিনি। ইংরেজদের উপর আক্রমণের দুঃসাহস করার জন্য তাকে বিচার সভায় আনা হয়। বিচারে তিনি নেশাগ্রস্ত ছিলেন কিনা জিজ্ঞাসা করা হলে পাণ্ডে উত্তর দেন তিনি সম্পূর্ণ সজ্ঞানে বিনা প্ররোচনায় এই কাজ করেছেন এবং এর জন্য তিনি বিন্দুমাত্র অনুশোচিত নন। বিচারে পাণ্ডে ও ঈশ্বরী প্রসাদের ফাঁসির হুকুম হয়। 1857 সালের 8ই এপ্রিল মাত্র 29 বছর বয়সে ফাঁসি হয়ে যায় মঙ্গল পাণ্ডের। তার কয়েকদিন পরে 21শে এপ্রিল ফাঁসির দড়িতে মৃত্যুবরণ করলেন ঈশ্বরী প্রসাদও। এই ঘটনা তীব্র অসন্তোষ সৃষ্টি করে দেশীয় সৈনিকদের মধ্যে। এখান থেকে শুরু হয়ে যায় স্বাধীনতা লাভের জন্য ভারতের প্রথম মহা উত্থান, ইতিহাসে যা খ্যাত হয়ে আছে সিপাহী বিদ্রোহ নামে। আশা করি এটা লিখলে তোমরা 3 বা 4 যে মার্কসেরই পড়ুক না কেন তোমরা সম্পূর্ণ মার্কসই পেয়ে যাবে। কোনো পয়েন্ট করার দরকার নেই, এভাবে লিখলেই কিন্তু সম্পূর্ণ কিন্তু ভূমিকাটা কিন্তু এসে যাবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।